আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অনেক স্টুডেন্ট প্রচণ্ড ভয়ে আছো এবং ওইভাবে এটাকে গুরুত্ব দাও না, স্কুলেও না, বাসায়ও না, কখনোই এটা পড়া হয় না, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এমসিকিউ আনসার করতেই হয়। সো 30টা এমসিকিউ আন্দাজের উপর টিকমার্ক করো, 15 থেকে 20টা এরকম হয়, হয়তো বা আরও কম হয়। সো এই প্লাসটা কিন্তু মিস হয়ে যাবে যদি তুমি কোনো কারণে মানে এমসিকিউতে 30 বা 28 এরকম না তুলতে পারো, কারণ এমসিকিউ তোমাকে জিপিএ 5 বলো ওভারঅল বা প্লাসের দিকে আগায় নিয়ে যায়। সো এটা যদি তুমি খারাপ করো তার মানে আলটিমেটলি খারাপ হওয়ার রেজাল্ট, পুরো রেজাল্টের উপর একটা প্রভাব পড়বে। তো আজকে যেহেতু তোমাদের প্রিটেস্ট পরীক্ষা, আমি তোমাদের জন্য 5টা পৃষ্ঠার নোটের কথা বলবো। এই 5 পৃষ্ঠার নোট পড়লে দ্যাটস ইট, টোটাল বাংলা দ্বিতীয় পত্র বইটা কমপ্লিট হয়ে যাবে, বিশেষ করে এমসিকিউর পার্টটা। 5টা পৃষ্ঠার নোট থেকে কিছু অংশ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। চলো আমার কথা তুমি বোঝো কিনা দেখো। যদি মনে করো আমার কথা বুঝো এবং আমার ক্লাস তোমার ভালো লাগে, নিঃসন্দেহে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। 50% ডিসকাউন্ট আমাদের কোর্সে ভর্তি চলছে। ঠিক আছে, চলো আমি আমার ক্লাসটা একটু দেখাই। আমি কিন্তু ইংলিশের কোর্স টোটাল কমপ্লিট করে দিয়েছি। তাছাড়া বাংলা দ্বিতীয় পত্রের যে 5 পৃষ্ঠার নোট, এটা বললেই তোমার এনাফ। একদিন আগে যদি তুমি চাও পড়ে যেতে পারো, অনেক ভালো কিছু করবা, একদিনও সম্ভব ভালো কিছু করা। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বাংলা গণিতের জন্য 66টা এমসিকিউ দিয়েছি সেরা। এগুলো করলে তুমি 30টা এমসিকিউ গণিতে কেমন পাবা। সো আর কি চাই বলো, দ্রুত ক্লাস বেলে জয়েন হও। আর চলো সেই ক্লাসটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি পরিচ্ছেদ 7 নিয়ে কথা বলবো, মানে আমার নিজস্ব আমার যে নোটটা, আমি কীভাবে নোটটা করেছি একটু দেখবা তুমি। পরিচ্ছেদ 7-এর ব্যঞ্জন ধ্বনি নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি ধ্বনি কাকে বলে, ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। সো ধ্বনি দুই ধরনের, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি মোট 37টা, তার মধ্যে 7টা হচ্ছে মৌলিক ধ্বনি, মোট 37টা। মৌলিক স্বরধ্বনি 7টা, 30টা হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, তো ব্যঞ্জন ধ্বনিকে না বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম কথা, ব্যঞ্জন ধ্বনিকে উচ্চারণের স্থান অনুযায়ী ভাগ করা হয়েছে, এরপরে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ভাগ করা হয়েছে, এরপরে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ভাগ করা হয়েছে, এরপরে ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী ভাগ করা হয়েছে। তার মানে কয় ভাবে ভাগ করা হয়েছে ব্যঞ্জন ধ্বনিকে? 4 ভাবে। প্রথম হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী, তারপরে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী, তারপরে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী, তারপরে ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী। আমি একটু বলবো তোমাকে একটা একটা করে। উচ্চারণের স্থান অনুযায়ী এটাকে মানে 7 প্যাটার্নে 7টা টাইপে ভাগ করেছে, আর উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এটাকে 6টা টাইপে। ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী 2টা, আর ধ্বনি সৃষ্টি বায়ু প্রবাহের যে মাত্রা সেটার উপর 2টা। চলো বেসিক টোটাল আলোচনাটা করি। এই হচ্ছে আমার নিজের তৈরি একটা নোট, আমি নিজে তৈরি করেছি নোটটা। এটা হচ্ছে একটা ছকের মধ্যে উচ্চারণের স্থান এবং উচ্চারণের প্রকৃতি, এই দুইটাকে আমি এনেছি, এবং এইটা পড়লে তুমি যেই কোনো এমসিকিউ পারবা। চলো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, আমি এখানে একটা ছোট্ট একটা নোট, মানে যেটাকে বলে ছন্দের মতো করে আমি তৈরি করেছি। যেমন আমি তোমাকে বললাম এখানে, প্রকৃতির উষ্ণ স্পর্শে আমার নাকের পাশে তাড়াতাড়ি কম্পন শুরু হয়ে যায়। এটার মানে হচ্ছে উচ্চারণের প্রকৃতিগুলো মনে রাখার উপায়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি উচ্চারণের স্থান অনুযায়ী 7টা, আর উচ্চারণের প্রকৃতি অনুযায়ী 6টা। কোনটা যে প্রকৃতির মধ্যে পড়েছে আর কোনটা যে উচ্চারণের স্থান, এগুলো আমাদের অনেক সময় তালগোল লেগে যায়। যদি আমি এইটাকে একটা প্যাটার্নের মধ্যে ফেলতে পারি, এটা মনে থাকলে আর বাকি যেগুলো থাকবে সেগুলি উচ্চারণের স্থান। যেমন উচ্চারণের স্থান হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্তমূলীয়, তালব্য, কণ্ঠ, কণ্ঠনালীয়। আবার এটা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন। সো মনে রাখাটা একটু টাফ। তো আমি কি করেছি, এটা দিয়ে একটা ছন্দের মতো তৈরি করেছি। প্রকৃতির উষ্ণ স্পর্শে, প্রকৃতি মানে প্রকৃতির উচ্চারণের প্রকৃতির স্থান অনুযায়ী। উষ্ণ মানে হচ্ছে এই যে উষ্ম ব্যঞ্জন, স্পর্শে মানে হচ্ছে স্পর্শ ব্যঞ্জন, নাকের পাশে নাক মানে নাসিক্য ব্যঞ্জন, তাড়াতাড়ি মানে তাড়িত ব্যঞ্জন, কম্পন মানে হচ্ছে কম্পিত ব্যঞ্জন। এই যে 1 2 3 4 5, ঠিক আছে, এগুলো কি হয়েছে আমার স্পর্শ ও নাকের পাশে, পাশে মানে পার্শ্বিক ব্যঞ্জন। এই মোট 6টা আমি জানি, তাহলে এগুলো হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। সো আমার আর তালগোল লাগবে না যে কোনটা কোন অনুযায়ী। আর উচ্চারণের স্থানগুলো আমাদের মনে থাকবে, দন্ত, উষ্ঠ, কণ্ঠ, এটা হচ্ছে মূর্ধন্য, তালব্য, ঠিক আছে, আর একটা বাড়তি কণ্ঠনালীয়, আর একটা হচ্ছে দন্তমূলীয়। সো এগুলো পারলে এগুলো আলাদা কোনো বিষয় না। তার মানে আমরা বুঝতে পারলাম যে উচ্চারণের স্থান অনুযায়ী 7 প্রকার আছে, 1 2 3 4 5 6 7। এর মধ্যে মনে রাখার দরকার না এগুলা, যদি দেখি এই উচ্চারণের প্রকৃতিটা যদি এটা মনে রাখতে পারি এই লাইনটা, তাহলে আমার হয়ে যাবে। এখন সবচেয়ে বেশি এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের আসে সেটা হচ্ছে পার্শ্বিক, এখান থেকে আসে পার্শ্বিক ব্যঞ্জন কোনটা। পার্শ্বিক ব্যঞ্জন মানে হচ্ছে লকে পার্শ্বিক ব্যঞ্জন বলে, অর্থাৎ ল উচ্চারণ করতে হলে 2 পাশ দিয়ে হাওয়া বের হয়ে যায়। এই যে ফুসফুস থেকে আসা বাতাস জীবের 2 পাশ দিয়ে বের হয়ে যায়, ল।
ল, ল উচ্চারণ করলে এই দুই পাশ দিয়ে বের হয়ে যায় হাওয়া, ঠিক আছে। এরপরে আসে একটা কম্পিত ব্যঞ্জন, অসাধারণ, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এই কম্পিত ব্যঞ্জন কাকে বলা হয়? র, বয়ে বিন্দু রকে কম্পিত ব্যঞ্জন বলে। যেমন একটা উদাহরণ তোমাদের আসবে, চানাচুর, যদি এরকম করে তুমি উচ্চারণ করতে পারো, র মানে কাঁপে, র, তুমি যখন রটা বলবে তখন এটা কম্পিত হবে, কম্পন হবে, এবং এটা জিভে একাধিকবার তোমার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে। তুমি বলে দেখো, র, র, এরকম করে যখন বলবে এটা খুব দ্রুত করে এটা কম্পন করে। সো হয়ে গেছে, তার মানে আমরা কম্পিত মানে এই যে চানাচুর বললাম, এটা তোমার ব্রেনে সেট হয়ে থাকবে, এবং পরীক্ষা হলে তোমার আমার এই যে করা যে অভিনয় বা আমি যেভাবে এক্সপ্রেশন দিলাম এটা তোমার মনে থাকবে, ঠিক আছে। এরপরে যেটা তাড়িত ব্যঞ্জন, তাড়িত কথাটার মধ্যে একটা ডয়ে বিন্দু র আছে, তার মানে ডয়ে বিন্দু র এবং ঢয়ে বিন্দু র, এই দুইটাই তাড়িত ব্যঞ্জনের মধ্যে পড়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মূর্ধায় টোকা দিয়ে একবার ছুঁয়ে যায়, এটা হচ্ছে, ওটা হচ্ছে বহুবার একাধিকবার দন্তমূলে আঘাত করে, বয়ে বিন্দুর। আর যেটা ডয়ে বিন্দুর, ওটা হচ্ছে তাড়িত ব্যঞ্জন, মূর্ধায় একবার টোকা দেয়, জাস্ট একবার, র, ঠিক আছে। আর ওটা র বারবার দিতে থাকে। সো পার্থক্যটা আমরা বুঝতেই পারছি। নাসিক্য ব্যঞ্জন আমরা বুঝতেই পারবো, ম, দন্ত ন, উ, ঠিক আছে। এগুলো হচ্ছে নাকে বাজে একটু কথা বলার সময়। আর বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে উষ্ম ব্যঞ্জন। আমি তোমাকে একটা কথা বলি, উষ্ম ব্যঞ্জনটা মনে রাখার যে উপায়, দন্তস্ব, তালব্যস্ব, হ, এই তিনটাকে উষ্ম ব্যঞ্জন বলে। আরও সুন্দর করে সহজ করে যদি বলি, ছেলেটির সাহস কত, উমাকে দেখে শীষ বাজায়। আবারও দেখো, ছেলেটির সাহস কত, উমাকে দেখে শীষ বাজায় বা শীষ দেয়। আচ্ছা, ছেলেটির সাহস, এই যে সাহস, এই দন্তস্ব, হ, তালব্যস্ব, এই তিনটা কি বলে? উমা, উমা মানে উষ্ম ব্যঞ্জন। তার মানে তুমি যদি এটা মনে রাখতে পারো, ছেলেটির সাহস কত, উমাকে দেখে শীষ দেয়, এই কথাটার মধ্যে সব জিনিসগুলো চলে আসছে। এই তালব্যস্ব আর দন্তস্বকে একসাথে শীষ ধ্বনি বলে, ঠিক আছে। আর এই তিনটাকে একসাথে উষ্ম ব্যঞ্জন বলে, ঠিক আছে। এবং এই হকি উচ্চারণের স্থান অনুযায়ী, এই হ, শোনো, যদি পার্শ্বিক মানে তোমার উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যদি আসে, তখন আমরা এটাকে বলবো এই হকে উষ্ম ব্যঞ্জন। কিন্তু যখন উচ্চারণের স্থান, তখন এই হকে বলবো কণ্ঠনালীয় ব্যঞ্জন। দুইটাই কিন্তু হ, দুই জায়গায় দুই নাম ধারণ করছে সে। তো আরেকটা কথা, ধ্বনিদ্বারের দুটি পাল্লা লাগে কোথায়, কোন কোন বর্ণটা উচ্চারণ করতে, বা সরি কোন ধ্বনিটা উচ্চারণ করার জন্য? তাহলে আমরা বলবো হ উচ্চারণ করার সময় আমাদের ধ্বনিদ্বারের দুটি পাল্লা লাগে। হ, হাতি, এই যে ভেতর থেকে আসতেছে, ধ্বনিদ্বারের দুটি পাল্লা দিয়ে উচ্চারিত হচ্ছে। এরপরে আসি কণ্ঠ ব্যঞ্জন, মানে এটা একদম জিভের পেছনের অংশ ভেতর থেকে আসে, ক, খ, গ, ঘ, একদম কণ্ঠ ভেতর থেকে আসতেছে এটা, ঠিক আছে। এই জন্য এদেরকে বলে কণ্ঠ ব্যঞ্জন, জিভের পেছনের অংশ লাগে এটা উচ্চারণ করার জন্য আমার, ঠিক আছে। তালব্য ব্যঞ্জন মানে হচ্ছে যে ব্যঞ্জনগুলো উচ্চারণ করতে গেলে আমার মানে জিভের সামনের অংশ প্রয়োজন, অর্থাৎ তালুটা, জিভের এই জায়গাটা প্রয়োজন হয়। যেমন চ, ছ, তুমি দেখো, তুমি নিজে উচ্চারণ করে দেখো, তোমার জিভের ঠিক আগার একটু মানে তালুর অংশটা, জিভের যে তালুটা প্রথম দিকের, ওটা লাগতেছে, চ, ছ, জ, ঝ, ঠিক আছে। এরকম করে উচ্চারণ করলে একে বলে তালব্য ব্যঞ্জন। আর তালব্য ব্যঞ্জনের মধ্যে তালব্যস্ব অবশ্যই থাকবে, ঠিক আছে। চ, ছ, জ, ঝ, এরপরে হচ্ছে তালব্যস্ব, এগুলোকে বলে তালব্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন হচ্ছে ওই যে যেটার মধ্যে মূর্ধন্য ন ধ্বনি আছে, মূর্ধন্য ন বর্ণটা আছে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, তার মানে ওই সিরিয়ালটাকে পুরাই আমরা ট, ঠ, ড, ঢ, এটাকে আমরা মূর্ধন্য ব্যঞ্জন বলবো, ঠিক আছে। আর একটা দন্তমূলীয় ব্যঞ্জন, একটা হচ্ছে দন্ত ব্যঞ্জন, ত, থ, দ, ধ, খেয়াল করো। তুমি তথ্য উচ্চারণ করতে গেলে দেখবা জিভের যেই তোমার ডগাটা, মানে জিভের যেই ডগা, ওটা আর হচ্ছে তোমার দাঁতে গিয়ে বারবার টোকা দেয়, ত, তুমি নিজে উচ্চারণ করে দেখো, ত, থ, দ, ধ, এগুলি হচ্ছে তোমার একদম জিভের ডগাটা দাঁতে গিয়ে লাগতেছে, তার মানে এদেরকে দন্ত ব্যঞ্জন। কিন্তু একটা বিষয় খেয়াল করো, কিছু বর্ণ আছে যাদেরকে উচ্চারণ করতে গেলে দাঁত, ঠিক দাঁতে না, দাঁতের যে গোড়াটা দন্ত মূলে আঘাত করতে হয়, দন্তমূলীয় ব্যঞ্জন, দন্ত স, দেখো দন্ত ন ন, বয়বিন্দু র, ল, এদেরকে বলে দন্তমূলীয় ব্যঞ্জন। আরেকটা যদি আমি দেখি এখানে, উষ্ঠ ব্যঞ্জন, উষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, প, ফ, ব, ভ, ম। আবার একটু খেয়াল করো, প, ফ, ব, ভ, মানে নিচের ঠোঁট উপরের ঠোঁট, তবে এই দুইটার মধ্যে সবচেয়ে মুখ্য যেটা, মানে যেটা না হলেই নয়, এটা হচ্ছে নিচের ঠোঁট। নিচের ঠোঁট ছাড়া তুমি একটা উচ্চারণ করতে পারবে না, কিন্তু উপরের ঠোঁট মানে নিচেরটাই হচ্ছে মেইন, মুখ্য ভূমিকা পালন করে। ও যাচ্ছে, ওর কাছে গিয়ে উচ্চারিত হচ্ছে। যেমন আমি যদি এটাকে ধরে রাখি, দেখো আমি উচ্চারণ করতে পারবো না, প, ফ, দেখো যাচ্ছে না, কিন্তু আমি যদি উপরটাকে ধরে রাখি, প, ফ, দেখো, কারণ ও এসে আঘাত করছে ওকে, ও কিন্তু কিছু করছে না, উপরের ঠোঁটটা কিন্তু কিছু করছে না। সো প, ফ, ব, ভ,
তার মানে উপরেরটা যেখানে আছে সেখানে রাখলে কোনো ইফেক্ট পড়তেছে না, কিন্তু নিচেরটাকে ধরে রাখলে আর উচ্চারণই করা যাচ্ছে না। এই জন্য এদের মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন, নিচের ঠোঁট। উষ্ঠ মানে এই দুইটা ঠোঁটকে মিলে উষ্ঠ বলে, দ্বি উষ্ঠ, ঠিক আছে? তাহলে এই দুইটা মিলে হচ্ছে প, ফ, ব, ভ, ম। ওকে, এরপরে জীবের ডগা আর লাগতেছে দন্ত ব্যঞ্জনে, জীবের ডগা লাগতেছে দন্তমূলীয় ব্যঞ্জনে, আর জীবের ডগা লাগে মূর্ধন্য ব্যঞ্জনে। আরেকটা ব্যাপার, তালব্য ব্যঞ্জন করতে জীবের সামনের অংশটা লাগে, অর্থাৎ এই তালুটা লাগতেছে। আর কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনিদ্বারের দুটি পাল্লা লাগতেছে। ওকে, এইবার আমরা মূল কাজে যাব। এখান থেকে আমরা পড়েছি, এবার আমি উচ্চারণের প্রকৃতি এবং উচ্চারণের স্থান অনুযায়ী তোমাকে পড়াই দিলাম। এবার চলো প্র্যাকটিসে যাই আমরা, ঠিক আছে? প্র্যাকটিসে গেলে এবার তুমি দেখো আমরা কিভাবে কি করি। আরেকটা ব্যাপার, আমরা তো দুইটা উচ্চারণের স্থান এবং উচ্চারণের প্রকৃতি শিখে গেলাম। এখন আমরা শিখব ধ্বনির কম্পন মাত্রা এবং ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা। ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, অঘোষ, ঘোষ। প্রথম যে দুইটা, একটা হাত দিয়ে কক্ষগুলিকে আমি দিয়েছি, প্রথম যে দুইটায় এই দুইটাকে বলে অঘোষ, আর শেষের যে তিনটা এদেরকে বলে ঘোষ, ঠিক আছে? মানে এরা কণ্ঠটা একটু কাঁপে কম, ক, খ, কিন্তু গ, ঘ, উ, এগুলো বলতে গেলে একটু ধাক্কা লাগে এবং একটু বেশি কাঁপে কণ্ঠটা। কণ্ঠটা বেশি কাঁপলে ঘোষ আর কণ্ঠটা কম কাঁপলে অঘোষ। তাহলে প্রথম দুইটাকে বলে, এই যে আঙুলের এই যে হাতের এইটার এটা, এই দুইটাকে বলা হচ্ছে ক, খ, এই যে এই দুইটা স্টেপ হচ্ছে অঘোষ, আর পরের তিনটা হচ্ছে ঘোষ। এবার আসে ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ। বায়ু মানে বাতাস, বাতাস কম বেশি বের হয়। যেই বর্ণটা উচ্চারণ করতে বাতাস কম উচ্চারিত হবে বা বাতাস কম বের হবে সেটাকে বলা হচ্ছে অল্প প্রাণ। অল্প, যেটা বেশি ধাক্কা দিতে হবে, জোর দিতে হবে, এটাকে বলে মহাপ্রাণ। যেমন ক, খ, কয়ের তুলনায় খটা একটু বেশি জোরে উচ্চারণ করতে হচ্ছে, তাহলে কটা হচ্ছে অল্প প্রাণ, খটা হচ্ছে মহাপ্রাণ। গ, ঘ, গয়ের তুলনায় ঘটাকে একটু বেশি ঝংকার দিতে হচ্ছে, ঘ। সো গটা হচ্ছে অল্প প্রাণ, ঘটা হচ্ছে কি মহাপ্রাণ। আরও মনে রাখার টেকনিক, প্রথম অল্প মহা, অল্প মহা, খুব সহজেই পারবা। প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। যেমন চ, ছ, চয়ের জায়গায় ছটা একটু বেশি জোরে উচ্চারিত হচ্ছে, বাতাস বেশি বের হচ্ছে। জ, ঝ, ঝ, ঝ বললে বাতাসটাও বের হয় বেশি, দেখ খেয়াল করো, ঝ। তো জয়ের তুলনায় ঝটা একটু বেশি, সো ওটা হচ্ছে মহাপ্রাণ, ঠিক আছে? আমরা আশা করি এই ধারণাগুলো নিয়ে আমরা সামনে যেতে পারি। এবার চলো প্র্যাকটিসে যাই। এটা হচ্ছে এই টোটাল বিষয়গুলোকে আমি আরও সুন্দর করে গুছিয়ে নোটটা করে দিয়েছি। একটা তো ছক আকারে করে দিয়েছি, পড়ায়ও দিলাম, আরেকটা হচ্ছে এখানে নোটগুলো আছে, তোমরা চাইলে একটু পড়ে নিও। যেমন হকে কণ্ঠনালীয় বর্ণ বলে, তালব্যস্য দন্তস্বকে শীষধ্বনি বলে, আর ওই যে তালব্যস্য দন্তস্ব এই তিনটা, মানে ছেলেটির সাহস কত, উষ্মাকে উমাকে শীষ দেয়, এই যে উমা মানে উষ্মবর্ণ, ঠিক আছে? এই যে এখান থেকে তিনটা কিন্তু বের হয়ে গেল। আর উচ্চারণের স্থান অনুযায়ী হকে কণ্ঠনালী, কিন্তু যদি উচ্চারণের স্থান না বলি আমি, যদি বলি উচ্চারণের প্রকৃতি অনুযায়ী, তখন হটা হয়ে যাবে আমার কি উষ্ম ব্যঞ্জন। ওকে, তো এখানে আরও অনেক আছে, এই যে কম্পিত ব্যঞ্জন, উদাহরণ চানাচুর, তারিত ব্যঞ্জন, ডয়ে বিন্দুর, ঢয়ে বিন্দুর, ঠিক আছে? দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটা? এক দন্ত ব্যঞ্জন কোনগুলাকে বলে? ত, থ, দ। দন্ত মানে দ শব্দটা আছে যেটার মধ্যে, দ বর্ণটা আছে যেটার মধ্যে, ঠিক আছে? ত, থ, দ, ধ, এই লাইন, এই যে এটা ত, থ, দ, ধ, এটাই হচ্ছে দন্ত, ঠিক আছে? সো এটা উচ্চারণ করতে গেলে কাকে লাগছে? জীবের ডগা লাগছে। আর দন্ত মূলীয় করার জন্য, হ্যাঁ, জীবের ডগাটা গিয়ে কোথায় উচ্চারিত হচ্ছে? দাঁতের যে মূল গোড়াটার সাথে গিয়ে লাগতেছে, জন্য এটাকে দন্তমূলীয় বলছে, ঠিক আছে? দন্তমূলীয়র মধ্যে গিয়ে পড়তেছে দন্ত স আর হ, ঠিক আছে? আরও পড়তেছে ল, ঠিক আছে? আরও এমন আছে, তোমরা একটু জাস্ট পড়ে নিবা। ওকে, চলো প্র্যাকটিসে চলে যাই। দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? একটু আগেই কিন্তু আমরা পড়েছি দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ। এই যে মুখ্য বাক প্রত্যঙ্গ, এই যে দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় বলে নেই, কে বলো দেখি? জীবের ডগা। চলো তাহলে কোনটা হচ্ছে? জীবের ডগা। কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে, খেয়াল করো, দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? আমরা যদি একটু পড়ি, উচ্চারণের সময় জীবের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে, যদি তুমি একটু এই জায়গাটা দেখো, এই যে দেখো জীবের ডগা, এটাও ঠিক আছে, মুখ্য বাক প্রত্যঙ্গ ঠিক আছে, এই যে দেখো জীবের ডগা। কিন্তু এখানে একটা নোটস পড়েছিলাম আমরা, এই যে নোটটার দিকে যদি একটু তাকাও তুমি, তাহলে দেখতে পাবা এখানে, এই যে কোথায় জীবের ডগা উপরের পাটির দাঁতের সঙ্গে লাগলে দন্ত ব্যঞ্জন, কিন্তু ওখানে বলেছে দাঁতের গোড়ার সঙ্গে লাগে। তাহলে দাঁতের গোড়া যদি লাগে তাহলে সেটা হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। যদি দাঁতের গোড়া না বলতো, শুধু দাঁতের সঙ্গে লাগে বলতো, তাহলে দন্ত ব্যঞ্জন হইতো। দাঁতের গোড়াটা হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। ওকে, তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? আমরা পড়েছিলাম তালব্য শব্দগুলো হচ্ছে, তালব্য ব্যঞ্জন কোনটা? উচ্চারণের স্থান অনুযায়ী। চলো তো একটু দেখি, এই যে উচ্চারণের স্থানটাকে একটু আমরা দেখব।
দেখো উচ্চারণের স্থান অনুযায়ী এখানে কি আছে, এই যে তালব্য ব্যঞ্জন, তালব্যর মধ্যে আছে তালব্য স, চ ছ জ ঝ তালব্য স, খেয়াল করেছো? তাহলে এই হচ্ছে স হচ্ছে কোন শব্দে আছে, স সাথে আছে। যদি আমরা আরও একবার একটু দেখি উচ্চারণের স্থান অনুযায়ী তালব্য স কেমন ধ্বনি, উচ্চারণের স্থান এর মধ্যে তালব্য স কেমন ধ্বনি, তার নাম কি তালব্য ব্যঞ্জন। কিন্তু এই তালব্য স যদি আমরা দেখতাম এই জায়গায় তালব্য স উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যদি বলতো তাহলে তার নাম কি হইতো উষ্ম ব্যঞ্জন। যেহেতু উচ্চারণের স্থান স্পেসিফিক বলে দিছে, সো আমি অবশ্যই তালব্য সকে তালব্য ব্যঞ্জনই বলবো। কেমন, এই যে দেখো, তাহলে এটা হচ্ছে তালব্য। পার্শ্বিক ব্যঞ্জন কাকে বলে, আমরা একটু আগে পড়েছিলাম পার্শ্বিক মানে পাশ দিয়ে হাওয়া বের হয়ে যাবে, এই দুই পাশ দিয়ে ল, ল বললে দুই পাশ দিয়ে হাওয়াটা বের হয়ে যাচ্ছে, সো এটা হচ্ছে ল। কোনটি তাড়িত ব্যঞ্জন, তাড়িত কথাটার মধ্যেই বিন্দু দুইটা আছে, ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, তার মানে এটা। উষ্ঠ ব্যঞ্জনের মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটা, বলেছিলাম উষ্ঠ প ফ ব ভ, ঠোঁট ছাড়া উচ্চারিত হয় না, প ফ ব ভ ম, এগুলো উচ্চারণ করার জন্য মুখ্য কোনটা, ও ওর উপরেরটা না নিচের ঠোঁট, নিচেরটা গেলেই উচ্চারণ হয় আর উপরেরটা এক জায়গায় থাকলে কিছু হয় না, নিচেরটাকে বন্ধ করে দিলে আর উচ্চারণ করা যাবে না, সো সেই জায়গায় হচ্ছে আমার নিচের ঠোঁট হচ্ছে মেইন। সো বেসিক জানলে আসলে যত এমসিকিউ থাক কোনো ব্যাপার না। নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জন, আমাদের নিশ্চয় মনে আছে আমরা কণ্ঠনালীয় ব্যঞ্জন কাকে পড়েছিলাম, হ। কিন্তু কণ্ঠনালীয় না হলে নর্মালি যদি বলতো উষ্ম ব্যঞ্জন কথা থাকলে আমরা উষ্ম ব্যঞ্জন, যেহেতু কণ্ঠনালীয় তার মানে হ, ঠিক আছে, উচ্চারণের স্থান অনুযায়ী। তো গেল এটা, কণ্ঠনালীয় হচ্ছে হ। যে ব্যঞ্জন বর্ণে উচ্চারণে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণ প্রাপ্ত হয় এবং শীষ ধ্বনির সৃষ্টি করে তাকে কি বলে, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। শীষ ধ্বনি, শীষ কথাটাই যদি যখনই তুমি দেখবা তখনই তুমি বুঝবা ছেলেটির সাহস কত, উমাকে দেখে শীষ বাজায়, এই যে শীষ ধ্বনি হচ্ছে তালব্যস্য আর হচ্ছে দন্তস্ব। সো আমরা এখানে দেখব ঘর্ষণ প্রাপ্ত হয় এবং শীষ, শীষ কথাটার মানেই হচ্ছে উষ্ম ব্যঞ্জন বা উষ্ম ধ্বনি, ঠিক আছে, এই উষ্ম ধ্বনি যেগুলো এগুলোকে শীষ। কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি, বারবার বলেছিলাম পাশ দিয়ে হাওয়া বের হয়ে যায়, এটা হচ্ছে ল। কম্পনজাত ধ্বনি কোনটা, র, এরকম করে কাঁপে। সো পয়েন্টটা যদি আমি একটু দেখি, জীব একাধিকবার দ্রুত দন্তমূলকে আঘাত করে, সেম জীব একাধিকবার দন্তমূলকে আঘাত করে অথবা কম্পনজাত অথবা বারবার কাঁপে, সেই কাকে বলা হচ্ছে, আমার কম্পিত ধ্বনিকে বলা হচ্ছে, ঠিক আছে। কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন বর্ণে, চানাচুর এই শব্দটার মধ্যে আছে। কোনগুলো তারণজাত ব্যঞ্জন ধ্বনি, তারণ কথাটার মধ্যেই তারিত ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, সো এই হচ্ছে। কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি, ঘোষ মহাপ্রাণ, খেয়াল করো ঘোষ মানে হচ্ছে 3 4 5 এগুলার মধ্যে, আর মহাপ্রাণ মানে হচ্ছে এই 4 নম্বরটা, ঠিক আছে, অল্প মহা, এই 3 4 5 এগুলো হচ্ছে ঘোষের মধ্যে হবে, আর মহাপ্রাণ হইলে 4 নম্বর হবে। তাহলে 4-এ কে কে আছে তুমি দেখো এখানে, ঠিক আছে, মহাপ্রাণের মধ্যে 2 আর 4 হবে, তো আমরা একটু দেখব ঘোষ আবার ওইটা। তো ক চ, তার মানে ক হচ্ছে 1, চ হচ্ছে 1, খ হচ্ছে 2, ছ হচ্ছে 2, তারপরের যেটা গ হচ্ছে 3, চ ছ জ হচ্ছে 3, তাহলে ঘ হচ্ছে 4, চ ছ জ ঝ হচ্ছে 4। এবার আমাকে বলেছে আমি দেখব এই 2 2 4 4 এদের মধ্যে আমার কোন নম্বরটা হচ্ছে মহা, ঠিক আছে, এই 2 2 যেটা এটা হচ্ছে অল্প মহা, মানে এটা হচ্ছে আমার অঘোষ মহা, আর এটা হচ্ছে আমার ঘোষ মহা। এটা যেহেতু আমার কাছে চেয়েছে ঘোষ মহা, কেন, তুমি যদি এটার দিকে তাকাও, এই যে ঘোষ হচ্ছে এই 4 নম্বরটা, এই ঘোষের 4 নম্বরটা হচ্ছে মহাপ্রাণ, আর এইদিকে অঘোষের 2 নম্বরটা হচ্ছে আমার কি মহাপ্রাণ। তো আমার তো অঘোষ চাই না, ঘোষ চাইছে, তার মানে এই সিরিয়ালটা হবে, ঠিক আছে, এই ঘ ঝ ঢ ধ এই সিরিয়ালটা হবে, ওকে। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটা, সেম কাহিনী, অঘোষ অল্পপ্রাণ, তুমি যদি হাতের আঙুলটা নিয়ে রাখো এরকম করে খুব সহজেই করতে পারবা। অঘোষ আবার অল্প, যদি আমরা ছকটার দিকে তাকাই অঘোষ আর অল্প, তাহলে প্রথমটা, অঘোষের মধ্যে এই 2টা হচ্ছে অঘোষ, তার মধ্যে অল্পপ্রাণ হচ্ছে প্রথমটা, তাহলে আমরা প্রথমটাতে চলে যাই, তাহলে ক খ গ, এই যে চ হচ্ছে প্রথমটা, অঘোষ অল্পপ্রাণ। উষ্ঠবর্ণ, উষ্ঠর মধ্যে হচ্ছে প ফ ব ভ ম, এইদের মধ্যে আবার অল্পপ্রাণকে আবার অঘোষকে, অঘোষ হলে প্রথমটা, অল্পপ্রাণ মানে প্রথম লাইন, তার মানে এই 2টা হচ্ছে অঘোষ আর এদের মধ্যে অল্পপ্রাণ হচ্ছে প্রথমটা, তাহলে অবশ্যই প হবে আনসার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, যদি কেউ বেসিকটা জানে এমসিকিউ শত শত থাকলেও কোনো ব্যাপার না, বেসিক ওইটুকুই। শীষ ধ্বনি, উষ্মধ্বনি, কণ্ঠনালীয় ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, তাড়িত ব্যঞ্জন, কম্পনজাত ব্যঞ্জন, কোনো ব্যাপার না। কেমন বুঝেছো, কতটুকু ক্লিয়ার করতে পেরেছি জানি না, যতগুলো এমসিকিউ ছিল সব নিয়ে এসেছি তোমাদেরকে বোঝানোর জন্য।
আমি আশা করবো এভাবে করে ট্রাই করলে অনেক সহজেই ছকের মাধ্যমে নিজেই করতে পারবা। ঠিক আছে, এই ছকটার দিকে যদি একটু তাকাও তুমি, এটা হচ্ছে অল্প মহা আর ঘোষ অঘোষের জন্য, আর এটা হচ্ছে আমি নিজে করেছি উচ্চারণের প্রকৃতি। এটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি মনে রাখার জন্য একটা টেকনিক। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এইটা, এইটা, এটা, এইটাই, চারটা দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন মোট 20টি। একটা প্রশ্ন আসে এখান থেকে, জিভের দুই পাশ দিয়ে হাওয়া বের হয়ে যায়, এটা হচ্ছে লয়ের। কাঁপে একাধিকবার ঝনঝন করে কাঁপে, বয়ে বিন্দু র। আর একবার টোকা দিয়ে মূর্ধায় ছুঁয়ে যায়, সেটা হচ্ছে ডয়ে বিন্দু র এবং ঢয়ে বিন্দু র। ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, বাকিটা জানি তোমাদের উপর নির্ভর করছে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।